মাওলানা ভাসানী এক জনসভায় বলেছিলেন, আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার। এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণ হতে পারে না। কলকাতা যদি বাংলাদেশের অংশ হয় তাহলে বাংলাদেশ হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম জনবহুল দেশ। চীন এবং ভারতের পরের স্থানে থাকবে বাংলাদেশের জনসংখ্যা। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সম্মিলিত জনসংখ্যা দাঁড়াবে প্রায় ৩৩ কোটি। তাছাড়া কলকাতা বাংলাদেশের অংশ হলে বাংলাদেশের আয়তনও বেড়ে যাবে। বাংলাদেশ পেয়ে যাবে তার নিজস্ব বিশাল ভূখণ্ড। এতে করে বঙ্গোপসাগরের ওপর বিশাল কর্তৃত্ব চলে আসবে কেবল বাংলাদেশের হাতে। অন্যদিকে যদি আসাম, ত্রিপুরা বাংলাদেশের সঙ্গে যুক্ত হয় তবে বাংলাদেশ হবে এ অঞ্চলের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র। বর্তমানে বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। অপরদিকে কলকাতা বা পশ্চিমবঙ্গের আয়তন ৮৮,৭৫২ বর্গ কিলোমিটার। কলকাতা যদি বাংলাদেশের অংশ হয় তখন অখণ্ড বাংলাদেশের আয়তন গিয়ে দাঁড়াবে ২,৩৬,৩২২ বর্গ কিলোমিটার। বাংলাদেশ হবে পুরো বিশ্বে পঞ্চম বৃহৎ অর্থনীতির দেশ। এতে করে বিশ্বের কোনো দেশ বাংলাদেশের সামনে মাথা তুলে দাঁড়ানোর সাহস পাবে না। বন্ধুরা, আপনি কি জানেন এই কলকাতা শহরটি একটা সময় অখণ্ড বাংলার অংশ ছিল, কিন্তু শুধুমাত্র ইংরেজ ও পশ্চিম পাকিস্তানিদের সম্মিলিত একটি ষড়যন্ত্রের রোষানলে পড়ে কলকাতা শহরটিকে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে হারাতে হয়। কিন্তু কি ছিল সেই ষড়যন্ত্র? ঠিক কী কারণে কলকাতাকে বাংলাদেশ থেকে আলাদা করা হয়েছিল এবং কলকাতার মানুষ কেন আবারও বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে চায়? এর সব কিছুই জানতে পারবেন আমাদের আজকের ভিডিওতে। আশা করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করি। ভারতের স্বাধীনতার আগে কলকাতা ছিল ভারতের সবচেয়ে ধনী ও জনবহুল শহর। ব্রিটিশ শাসন আমলে পুরো পশ্চিমবঙ্গ রাজ্যটি কলকাতা নামে পরিচিত ছিল। ব্রিটিশ শাসন আমলে কলকাতা ছিল ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের রাজধানী। কলকাতা শহরটি থেকে ব্রিটিশরা ঢাকা থেকে দিল্লি পর্যন্ত শাসন করত। তাই কলকাতা শহরটির গুরুত্ব কতটুকু তার বলার অপেক্ষা রাখে না। ব্রিটিশ শাসন আমলে কলকাতা ছিল পুরো এশিয়ার মধ্যে সবচেয়ে ধনী একটি শহর। একসময় লন্ডনের পর সমগ্র ব্রিটিশ সাম্রাজ্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ রাজধানী ছিল কলকাতা। বর্তমানেও এই শহরটি ভারতের শিক্ষা, অর্থনীতি ও সংস্কৃতির প্রধান কেন্দ্রবিন্দু। আধুনিক ভারতবর্ষের শিল্পায়ন শুরু হয় মূলত কলকাতা নগরীকে কেন্দ্র করেই। ১৭৮০ সালে কলকাতাতেই ভারতবর্ষের প্রথম ছাপাখানা চালু হয়। ব্রিটিশরা কলকাতাতে এই ছাপাখানা চালু করার পর কলকাতার শিক্ষা দীক্ষা ও সমাজ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন শুরু হয়। ১৮৫৪ সালে ভারতবর্ষের প্রথম রেল লাইন চালু হয় কলকাতাতে। শুধু ভারত নয়, বরং পুরো এশিয়া মহাদেশের সর্বপ্রথম বৈদ্যুতিক বাতি চালু হয় কলকাতা শহরে। ব্রিটিশদের কারিগরি সহায়তায় ১৮৯৫ সালে কলকাতায় প্রথম বৈদ্যুতিক বাতি জ্বলে ওঠে। কলকাতা ব্রিটিশ সাম্রাজ্যের রাজধানী হওয়ার কারণে শিক্ষা দীক্ষা, অবকাঠামো সবকিছুতেই ছিল ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ। একবার ভাবুন তো, সেই কলকাতা যদি বাংলাদেশের অংশ হতো তাহলে বাংলাদেশ আজ কতটা উন্নত দেশ হতো। কলকাতা বাংলাদেশের হাতছাড়া হওয়ার প্রধান কারণ ছিল মোহাম্মদ আলী জিন্নাহর তীক্ষ্ণ কূটকৌশল। ভারত ভাগের সময় কলকাতা যদি পূর্ব পাকিস্তানের অংশ হতো তাহলে পুরো পশ্চিম পাকিস্তানের নিয়ন্ত্রণ চলে যেত পূর্ব পাকিস্তানের বাঙালিদের হাতে। কারণ ভারত ভাগের সময়কালে পূর্ব বাংলা এবং কলকাতার সম্মিলিত জনসংখ্যা ছিল পশ্চিম পাকিস্তানের মোট জনসংখ্যার চেয়ে কয়েক গুণ বেশি। তৎকালীন পাকিস্তানের নেতা জিন্নাহ সাহেব ছিলেন খুবই দূরদর্শী সম্পন্ন একজন ব্যক্তি। তিনি পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জনসংখ্যার এই বিশাল তারতম্য বুঝতে পারেন। জিন্নাহ তখনই অনুধাবন করতে পেরেছিলেন, কলকাতা যদি পূর্ব পাকিস্তানের অংশ হয় তাহলে পশ্চিম পাকিস্তানিরা কখনোই পাকিস্তানের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হতে পারবে না। কারণ পশ্চিম পাকিস্তানের তুলনায় পূর্ব পাকিস্তানের জনসংখ্যা বেশি হবে। পাকিস্তানে যদি কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে বাঙালিরাই বারবার প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হিসেবে বিজয়ী হবে। তাছাড়া কলকাতা পাকিস্তানের ভাগে পড়লে অবধারিতভাবেই পাকিস্তানের রাজধানী হবে কলকাতা। কারণ তৎকালীন সময়ে পশ্চিম পাকিস্তানে প্রতিষ্ঠিত কোনো শহর ছিল না। তাই কলকাতাই হবে পাকিস্তানের একমাত্র রাজধানী। আর কলকাতা পাকিস্তানের রাজধানী হলে সেখানে বাঙালিদের দাপট থাকবে, এটাই স্বাভাবিক। আর সেই জিনিসটাই চাইতেন না মোহাম্মদ আলী জিন্নাহ। এজন্য জিন্নাহ সাহেব বাঙালিদের বিরুদ্ধে ঘৃণ্য এক চক্রান্ত শুরু করেন।
মোহাম্মদ আলী জিন্নাহ কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর সঙ্গে দেখা করে কলকাতার বিনিময়ে পাঞ্জাব প্রদেশকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার প্রস্তাব করেন। ভারতীয় কংগ্রেসের নেতারা জিন্নাহর এই প্রস্তাবে সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান, কারণ ভারতবর্ষে ব্রিটিশদের ফেলে যাওয়া আধুনিক অবকাঠামো, বিশ্ববিদ্যালয়, গবেষণাগার, রাস্তাঘাট সবকিছুই ছিল কলকাতাতে। জিন্নাহর কাছ থেকে লোভনীয় প্রস্তাব পাওয়ার পর সেটি লুফে নিতে কংগ্রেস নেতারা বিন্দুমাত্র দ্বিধা করেনি। পাঞ্জাবের কিছু অংশ পশ্চিম পাকিস্তানকে ছেড়ে দেওয়ার বিনিময়ে কলকাতা শহরটিকে বাংলার ভূখণ্ড থেকে চিরদিনের জন্য ছিনিয়ে নেয় কংগ্রেস নেতারা। তবে পূর্ব বাংলার নেতারা কলকাতার বিনিময়ে পশ্চিম পাকিস্তানের ভূমি বাড়ানোর প্রস্তাবকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। পূর্ব বাংলার অধিকাংশ বাঙালি নেতা জিন্নাহর এই প্রস্তাবকে মেনে নেয়নি। তৎকালীন পূর্ব বাংলার প্রভাবশালী নেতা মাওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শেরেবাংলা একে ফজলুল হক কলকাতাকে পূর্ব পাকিস্তানের অংশ থেকে আলাদা করার ঘোর বিরোধিতা করেন। ব্রিটিশ আমলে ভারত ভাগের আগে ভারতের সবচেয়ে ধনী শহর ছিল কলকাতা, কিন্তু ভারতের স্বাধীনতার পর হারিয়ে যায় কলকাতার সেই মুকুট। ভারত ভাগের পর সব দিক থেকে পিছিয়ে যায় কলকাতা। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মাথাপিছু আয় মাত্র $1,168, যেখানে বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় প্রায় $2,824 বেশি। যেই কলকাতা শহরটি মূলত পূর্ব বাংলার বাঙালিদের শ্রমে, ঘামে, রক্তে গড়ে উঠেছিল, যেই কলকাতার শিল্প কারখানাগুলোর কাঁচামালের প্রধান যোগানদাতা ছিল পূর্ব বাংলার কৃষকেরা, যেই কলকাতার বড় বড় অট্টালিকা থেকে শুরু করে রাস্তাঘাট সবই নির্মিত হয়েছে পূর্ব বাংলার মানুষের শ্রমে ও ঘামে, সেই কলকাতার অধিকাংশ বাঙালিরাই চায় বাংলাদেশ কলকাতা এক হয়ে গড়ে উঠুক এক অখণ্ড বাংলা। কলকাতা আবারও ফিরে পাক তার হারানো সেই মুকুট। তো বন্ধুরা, আপনারাও কি প্রত্যাশা করেন দুই বাংলা এক হয়ে গড়ে উঠুক এক অখণ্ড বাংলা? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।